ফিলিস্তিন আর ইসরায়েল এই দুইটি শব্দ শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, ধ্বংসস্তূপ, ক্ষুধার্ত মানুষ, অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ আর উদ্ধত ইসরায়েলি বাহিনীর দৃশ্য। হাজার বছর ধরে চলে আসছে এই সংঘাত। আপনাদের মনে কখনো হয়তো এই প্রশ্নগুলি জাগে যে হাজার বছর ধরে চলে আসা ছোট্ট এই দেশ দুইটির সংঘাত কেন পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি মিলেও থামাতে পারছে না? কেন যুক্তরাজ্য, আমেরিকা, চীন, রাশিয়ার মতো বড় বড় দেশগুলি এই সমস্যার কোনো সমাধান করতে পারছে না? এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে, সব আরব রাষ্ট্রগুলি মিলেও কেন ইসরায়েলকে থামাতে পারছে না? এই সব প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানতে হলে আমাদেরকে পুরো ঘটনা শুরু থেকে জানতে হবে। তো চলুন শুরু করা যাক জানা অজানার আজকের ভিডিও। বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েল পরিস্থিতি ও অন্যান্য সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে খ্রিস্টপূর্ব 1047 সালে। ওই সময় সুলাইমান আলাইসাল্লামের অধীনে ইসরায়েলিদের নিয়ে একটি রাষ্ট্র ছিল যার নাম ছিল কিংডম অফ ইসরায়েল, যার রাজধানী ছিল জেরুজালেমে। এই জেরুজালেমে সুলাইমান আলাইসাল্লাম সৃষ্টিকর্তার ইবাদতের জন্য নির্মাণ করেন টেম্পল মাউন্ট, যেটাকে ফার্স্ট টেম্পলও বলা হয়, যেখানে ইসরায়েলিরা সৃষ্টিকর্তার ইবাদত করত। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 586-তে ব্যাবিলনীয়রা জেরুজালেম দখল করে এবং এই টেম্পল মাউন্ট বা ফার্স্ট টেম্পলকে ধ্বংস করে দেয়। এরপর পার্সিয়ানরা আবার জেরুজালেম দখল করে এবং ধ্বংসকৃত ফার্স্ট টেম্পল দ্বিতীয়বার নির্মাণ করে। ফলে এই ফার্স্ট টেম্পলের নাম পরিবর্তিত হয়ে সেকেন্ড টেম্পল হয়ে যায়। এরপর আবার রোমান এম্পায়াররা জেরুজালেমে আসে এবং তৈরিকৃত সেকেন্ড টেম্পলটি এমনভাবে ধ্বংস করে যে সেকেন্ড টেম্পলটি শুধু কিছু দেওয়াল অবশিষ্ট থাকে। যাই হোক, এই সময় একদল ইসরায়েলি ইউরোপে পালিয়ে যায় এবং আরেক দল জেরুজালেমেই থেকে যায়, যেখান থেকে পরবর্তীতে ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের জন্ম হয়। ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্ট বনি ইসরায়েল গোত্র থেকে আসলেও তিনি খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করেন। যেমন গৌতম বুদ্ধ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম প্রবর্তন এবং প্রচার করেন। ঠিক তেমনি ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্ট বনি ইসরায়েল গোত্রে জন্মগ্রহণ করলেও তিনি খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করেন, যেটা সেই সময় জনগণের মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠে, যেটা বনি ইসরায়েলের পুরোহিতরা মোটেও ভালোভাবে নেয়নি। যার ফলশ্রুতিতে পরবর্তীতে খ্রিস্ট ধর্মের মতে ইসরায়েলিরা ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টকে জেরুজালেম ক্রুশবিদ্ধ করে হত্যা করে, যেটা পরবর্তীতে ইসরায়েলিদের জন্য একটা বড় নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, 306 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টিয়াস ক্লোরাসের মৃত্যু হয় এবং তার ছেলে কনস্ট্যান্টাইন দ্য গ্রেট ক্ষমতা গ্রহণ করেন। এই রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের নিকট খ্রিস্ট ধর্ম এতটাই ভালো লাগে যে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এর ফলে পুরো রোমান সাম্রাজ্যের প্রায় সবাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, যার ফলশ্রুতিতে রোমান জনগণের মাঝে ইহুদিদের প্রতি প্রবল ঘৃণা জন্মায়। তাই রোমান সাম্রাজ্যে বসবাসকারী ইহুদিদের ওপর রোমান শাসক এবং জনগণেরা অত্যাচার শুরু করে। ফলে ইহুদিরা রোমান সাম্রাজ্য থেকে পালিয়ে বিভিন্ন দেশে চলে যায়, বিশেষ করে ইউরোপে চলে যায়। এরপর জেরুজালেমের যে জায়গায় ইহুদিরা ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টকে হত্যা করেছিল বলে দাবি করা হয়, সেই জায়গায় রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেট চার্চ অফ দ্য হোলি সেপুলচার স্থাপন করেন, যেটা টেম্পল মাউন্ট এরিয়া থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই টেম্পল মাউন্ট এরিয়াকে ইহুদিরা তো টেম্পল মাউন্ট বলে, কিন্তু মুসলিমরা এটাকে হরাম আল শরীফ বলে থাকে। এরপর 638 খ্রিস্টাব্দে রোমান সম্রাটকে পরাজিত করে আরব আর্মি অফ ওমর ক্ষমতা গ্রহণ করে। এই আরব আর্মি অফ ওমরকে খিলাফাতে রাশিদা সেনাবাহিনীও বলা হয়, যা দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের রাজত্বকালে ছিল। দেখুন, বর্তমান সময়ে মুসলিম এবং ইহুদি মাঝে সম্পর্ক খারাপ হলেও 1000 বছর পূর্বে এমন পরিস্থিতি ছিল না। তখন মুসলিমরা ইহুদিদেরকে তাদের মতোই মনে করত, কারণ ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্মের মাঝে তেমন কোনো তফাৎ ছিল না। দুটি ধর্মের মানুষই এক সৃষ্টিকর্তার ইবাদত করত এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসেবে মান্য করত। এরপর আরব আর্মির নিকট যখন ক্ষমতা আসে, তখন জেরুজালেমের যে জায়গায় সেকেন্ড টেম্পল ছিল, সেই জায়গায় ডোম অফ দ্য রক বা কুব্বাত আস সাখরা নির্মাণ করা হয়, যেহেতু সেকেন্ড টেম্পল প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আর এর পাশেই পুনর্নির্মাণ করা হয় আল আকসা মসজিদ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে জায়গায় নামাজ আদায় করেছিলেন, সেই জায়গায় আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করা হয়।
আর যে জায়গা থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বা আকাশে গমন করেছিলেন সেই জায়গায় নির্মাণ করা হয় ডোম অফ দ্য রক বা কুব্বাত আস সাখরা। তো এই হচ্ছে ডোম অফ দ্য রক বা কুব্বাত আস সাখরা, এই হচ্ছে আল আকসা মসজিদ, এই হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল। আর এই সম্পূর্ণ এরিয়াকে বলা হয় টেম্পল মাউন্ট, যেটি মুসলিমদের নিকট হারাম আল শরীফ নামে পরিচিত। এই হারাম আল শরীফের ভেতরে অমুসলিমদের প্রবেশ নিষেধ, তাই ইসরায়েলিরা ওয়েস্টার্ন ওয়ালে তাদের ইবাদাত করে থাকে। হারাম আল শরীফ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত চার্চ অব দ্য হোলি সেপুলচার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মুসলিমদের নিকট মক্কা মদিনার পরই জেরুজালেমের স্থান। সো এই সব ধর্মীয় কারণে জেরুজালেমের এই 37 একর জায়গাটি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, এবং এই সব কারণেই 3টি ধর্মের মানুষই এই জায়গাটি নিজেদের দখলে রাখতে চায়। এবার আসা যাক ইহুদিদের বিষয়ে। দেখুন, যখনই কোনো শাসক ইহুদিদের উপর আক্রমণ করত, তখনই ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে যেত, স্পেশালি ইউরোপের দেশগুলিতে, কারণ ইউরোপ দেশগুলি তাদের খুব কাছাকাছি ছিল। যেমন সম্প্রতি 13 জুন 2025 সালের ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে, এবং পরের দিন ইরানও ইসরায়েলে পাল্টা তীব্র হামলা শুরু করে, যার ফলে ভীত ইসরায়েলি জনগণ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। তবে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে গেলেও তারা কখনো তাদের দেশকে ভুলে যায় না, বিশেষ করে টেম্পল মাউন্টকে। তাই ইহুদিরা পৃথিবীর যেই দেশে থাকুক না কেন, তারা টেম্পল মাউন্টের দিকে মুখ করে ইবাদত করত, এবং আজকের দিনও তাই করে। এরপর 1890 সালে ইহুদিদের রাজ্য কিংডম অফ জুধা আরবদের দখলে চলে যায়, ফলে আবার ইহুদিরা ইউরোপ এবং অন্যান্য দেশে চলে যায়। কিন্তু তারা অন্য দেশে চলে গেলেও তারা তাদের কিংডম অফ জুধায় আবার কিভাবে ফেরত যাওয়া যায় তার আলোচনা শুরু করে। এর পরের বছর 1891 সালে একজন ইহুদি লেখক নাম লিওন পেন্সকার ইহুদিদের নিয়ে অটো এমানসিপেশন নামে একটি বই লেখেন। এই বইয়ের অ্যান অ্যাডমনিশন টু হিজ ব্রাদারেন বাই আ রাশিয়ান জিউ, বা একজন রাশিয়ান ইহুদি তার ভাইদের প্রতি একটি উপদেশ, পরিচ্ছেদের 2য় পৃষ্ঠায় তিনি লেখেন, ইউরোপে ইহুদিদের সাথে অন্যায় হচ্ছে। ইহুদিদের জন্য আলাদা আইন বানানো হলেও কোনো ইউরোপিয়ানরা ইহুদিদের তাদের সমকক্ষ মনে করে না। ইহুদিদের নিজেদের ভাগ্য নিজেদেরই লিখতে হবে এবং নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এই বই প্রকাশ হবার পর বিশ্বের সকল ইহুদিরা তাদের নিজ দেশে ফেরত যাবার তোড়জোড় শুরু করে, যেটা পরবর্তীতে একটা পলিটিক্সে বদলে যায়। এই পুরো বিষয়টা নিয়ে তখন ইহুদিদের মাঝে একটা মুভমেন্ট শুরু হয়, যেটার নাম দেওয়া হয় জায়নিজম বা জায়নবাদ। এই মুভমেন্টের মূল বিষয় ছিল একটি ইহুদি রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করা। এই মুভমেন্ট চলা অবস্থায় 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে ব্রিটেন এবং জার্মানি একই অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। যুদ্ধে জার্মানিকে অটোমান এম্পায়াররা সমর্থন দিয়েছিল, যারা ওই সময় জেরুজালেমে রাজত্ব করছিল। অপরদিকে এই যুদ্ধে ব্রিটেনেরও সমর্থনের দরকার ছিল, বিশেষ করে রাশিয়া ও আমেরিকার। তো ব্রিটেন ভেবেছিল রাশিয়া এবং আমেরিকায় বসবাসরত ইহুদিরা রাশিয়া এবং আমেরিকাকে এই যুদ্ধে জার্মানির বিরুদ্ধে ব্রিটেনকে সমর্থন দেবার জন্য সহজে রাজি করতে পারবে। তাই ব্রিটেন ইহুদিদের খুশি করার জন্য ইহুদিদের শুরু করা জায়নিজম মুভমেন্ট বা ইহুদিদের আলাদা রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করাকে সমর্থন করে, এবং এই সমর্থনকে জোরালো করার জন্য ব্রিটেন একটি ডিক্লারেশন পাস করে, যেটাকে ব্যালফোর্ড ডিক্লারেশন বলা হয়। এই ডিক্লারেশনে বলা হয়, মহামান্য সরকার ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমির প্রতিষ্ঠার পক্ষে এবং এই লক্ষ্য অর্জনে তাদের সর্বোত্তম প্রচেষ্টা চালাবে। যাই হোক, 1918 সালের 11 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে। যুদ্ধ শেষ হবার পরপরই ব্রিটেন প্রথমে জেরুজালেম থেকে অটোমান এম্পায়ার শাসকদের সরিয়ে দেয় এবং সেই জায়গায় ব্রিটিশ শাসন শুরু হয়। যেহেতু যুদ্ধের সময় ইহুদিরা ব্রিটেনকে সমর্থন করেছিল, যার প্রতিদান হিসেবে ব্রিটেন ব্যালফোর্ড ডিক্লারেশন করেছিল, তাই যুদ্ধ শেষ হবার পরপরই ব্রিটেন ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনে স্থানান্তরণ শুরু করে। ওই সময় ইহুদিদের যেসব সংগঠন ছিল তারা বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ শুরু করে এবং ওই অর্থে ফিলিস্তিনের ভিতরে জমি কেনা শুরু করে এবং ওই জমি বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদের থাকার জন্য দেওয়া শুরু করে। ফলে
ফিলিস্তিনের ভেতরে ইহুদি বা ইসরায়েলিদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। 1878 সালে অটোমান এম্পায়ার রাজত্বকালে ফিলিস্তিন এরিয়াতে টোটাল জনসংখ্যা ছিল 4.7 লাখ, যেখানে ইহুদির সংখ্যা ছিল মাত্র 25,000। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 85,000। আস্তে আস্তে এই সংখ্যা আরও বাড়তে থাকে। বর্তমানে 2026 সালে ইসরায়েলের জনসংখ্যা প্রায় 9.7 মিলিয়ন বা 97 লক্ষ। এই ঘটনা ফিলিস্তিনের জনগণ এবং আশেপাশের মুসলিম দেশগুলো ভালোভাবে নেয়নি। তারা প্রতিবাদ জানালে ব্রিটিশরা তাদের বলে যে তারা এই অঞ্চলে শান্তি চায়, তাই তারা ইসরায়েলিদের স্থানান্তর করছে। 1922 সালে ব্রিটিশ হোয়াইট পেপার অন প্যালেস্টাইন নামে একটি ডকুমেন্ট প্রকাশ হয়, যেখানে দেখা যায় ব্রিটিশরা জেনে বুঝেই ফিলিস্তিনে ইসরায়েলিদের স্থানান্তর করেছিল, কারণ এতে ব্রিটেনের অনেক লাভ ছিল। তারা মনে করেছিল যে যেহেতু ইসরায়েলিদের সাথে তাদের ভালো সম্পর্ক, সেহেতু ফিলিস্তিনে ইসরায়েলিদের সংখ্যা বেশি থাকলে এবং তাদের খাবার ও অন্যান্য সাহায্য সহযোগিতা করলে ইসরায়েলিদের মাধ্যমে ব্রিটেন ফিলিস্তিনে এক অদৃশ্য প্রভাব বজায় রাখতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন 1919 থেকে 1923 সালে পশ্চিম ইউরোপ থেকে 30,000, 1924 থেকে 1926 সালে পোল্যান্ড থেকে 50,000 এবং 1933 থেকে 1936 সালে বিভিন্ন দেশ থেকে 1.7 লাখ ইসরায়েলি ফিলিস্তিনে আসে। এই সময় ইসরায়েলিরা শুধু তাদের ধর্ম বা আলাদা রাষ্ট্র গঠন করার জন্যই ফিলিস্তিনে আসেনি, বরং এই সময় হিটলারের দাপট আস্তে আস্তে বাড়ছিল। ফলে হিটলারের অধীনে যেসব অঞ্চল ছিল ওইসব অঞ্চলে ইহুদিদের হত্যা করা হচ্ছিল। পাশাপাশি অনেক খ্রিস্টান দেশেও ইহুদিদের ওপর নির্যাতন করা হচ্ছিল, কারণ যীশু খ্রিস্টকে হত্যা করার জন্য খ্রিস্টানরা ইহুদিদের দায়ী মনে করত। পাশাপাশি ওই সময় ইহুদিরা সুদের ব্যবসা করত, যেটা খ্রিস্টান চার্চ কঠোরভাবে বিরোধিতা করত। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার একাই 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ফলে ইহুদি বা ইসরায়েলিদের ফিলিস্তিনে আসা ছাড়া আর কোনো পথও খোলা ছিল না। 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে জার্মানিকে কোনো স্বাধীন আরব দেশ সরাসরি সমর্থন করেনি, তবে কিছু আরব দেশ এবং আরব গোষ্ঠী জার্মানিকে পরোক্ষভাবে এই যুদ্ধে সমর্থন দিয়েছিল। অপরদিকে ইহুদিরা এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন এদের সরাসরি সমর্থন দিয়েছিল। এই যুদ্ধে জার্মানি হেরে যায়। 1945 সালের সেপ্টেম্বরের 2 তারিখ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর 1945 সালের 24 অক্টোবর 51টি রাষ্ট্র মিলে জাতিসংঘ সনদে স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, যেন পৃথিবীতে আর কোনো যুদ্ধ না হয় এবং দেশে দেশে শান্তি ফিরে আসে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনীতিকে পুনরায় সচল করা যায়। কিন্তু 51টি রাষ্ট্র মিলে জাতিসংঘ গঠন করলেও ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী দেশগুলির দাপট বেশি ছিল, যেমন সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন। যেহেতু এই যুদ্ধে ইহুদিরা ব্রিটেনকে সাহায্য এবং সমর্থন করেছিল এবং ব্রিটেনও প্রথম বিশ্বযুদ্ধের সময় কথা দিয়েছিল ইহুদিদের আলাদা রাষ্ট্র গঠনে তারা সাহায্য করবে, তাই জাতিসংঘ গঠনের পরপরই ব্রিটেন জাতিসংঘে বালফোর ডিক্লারেশন উত্থাপন করে, যার ফলশ্রুতিতে জাতিসংঘ 11টি দেশের 11 জন সদস্য দিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। পরবর্তীতে এই কমিটি তাদের রিপোর্টে উল্লেখ করে যে ফিলিস্তিনের মাত্র 1/3 জনগণ ইহুদি, বাকিরা সব আরব। তাছাড়া পুরো ফিলিস্তিনের মাত্র 5.67% জায়গায় ইহুদিরা বসবাস করে। রিপোর্টে এই সব উল্লেখ করার পর জাতিসংঘ একটি ঐতিহাসিক রায় দেয়, যেই রায়ে বলা হয় যে যেহেতু ফিলিস্তিনে মুসলিম ইহুদি উভয় বসবাস করে এবং যেহেতু ফিলিস্তিনের জেরুজালেম জায়গাটি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান 3টি ধর্মেরই ঐতিহাসিক ইবাদতের স্থান, তাই ফিলিস্তিনের যে অংশে ইহুদিরা বসবাস করে ওই অংশ নিয়ে আলাদা একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হোক, আর বাকি অংশ নিয়ে আলাদা আরও একটি রাষ্ট্র গঠন করা হোক যেখানে ফিলিস্তিনিরা বসবাস করবে। আর জেরুজালেমের 37 একর জায়গাটি ইউএন বা জাতিসংঘের তত্ত্বাবধানে থাকবে। কি বন্ধুরা, এই রায় শুনে মনে হচ্ছে না কি দারুণ সুন্দর সমাধান? ফিলিস্তিনি আর ইসরায়েলিরা যে যার মতো নিজের দেশে শান্তিতে থাকবে। কিন্তু এইখান থেকে সমস্যা আরও জটিল হতে থাকে। কিভাবে? দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। দেখুন, জাতিসংঘে কোনো প্রস্তাব পাশ হবার জন্য ভোটাভুটি হয়, যেখানে জাতিসংঘের সদস্য দেশগুলি ভোট দেয়। সো ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে জাতিসংঘের এই রায় দেবার পর ভোটাভুটি হয় এবং এই ভোটাভুটিতে ফিলিস্তিনি এবং ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র গঠনে প্রস্তাব পাশ হয়।
প্রস্তাবের পক্ষে 33টি দেশ ভোট দেয়, প্রস্তাবের বিপক্ষে 13টি দেশ ভোট দেয় এবং 10টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। জাতিসংঘের এই প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পায় 57% ভূমি আর ফিলিস্তিনিরা পায় মাত্র 43% ভূমি। এখানে ম্যাপে দেখতে পাচ্ছেন কিভাবে ফিলিস্তিন ভূমিকে ভাগ করে ইসরায়েল এবং ফিলিস্তিনি দুটি দেশ করা হয়েছিল। ম্যাপের সাদা অংশ ইসরায়েলিদের জন্য বরাদ্দ দেওয়া হয় এবং সবুজ অংশ ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ দেওয়া হয়। আর এই অংশটি হচ্ছে জেরুজালেম, যেটি জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা হয়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 1946 সালের ফিলিস্তিনের মানচিত্র, যেখানে সাদা অংশগুলিতে খুবই অল্প সংখ্যক ইহুদি জনগণ বসবাস করত। আর এটি হচ্ছে 1947 সালে ভাগ হবার পরের মানচিত্র, যেখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভূমি ইসরায়েলিদের দেওয়া হয়েছিল। এই ভাগ হবার পর আরব দেশগুলি অসন্তুষ্ট হয়, কারণ যে জায়গায় ইসরায়েলিদের বসবাস ছিল না, জাতিসংঘ সেই ভূমিও ইসরায়েলিদের দখলে দিয়েছিল। এরপরই 1948 সালের 12ই মে রাত 12:01 ইহুদি জায়নবাদীরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং এর 10 মিনিটের ভেতরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং এরপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনও স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির 3 দিন পর 15ই মে ব্রিটিশরা ফিলিস্তিনি এবং ইসরায়েল ভূখণ্ড ছেড়ে চলে যায়। ফিলিস্তিনিকে বিভক্ত করে নিয়ে আরব দেশগুলি যেহেতু বিরক্তি ছিল, এখানে আরব দেশগুলি বলতে মিশর, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, ইরাক, লেবানন এদেরকে বোঝানো হচ্ছে। তাই ব্রিটিশরা ফিলিস্তিনি ছেড়ে যাবার পরদিনই আরব দেশগুলি এক হয়ে ইসরায়েলের উপর হামলা করে। যেহেতু এতগুলি দেশ এক হয়ে ইসরায়েলের উপর হামলা করেছিল, সবাই ভেবেছিল আরব দেশগুলি সহজেই জিতে যাবে, কিন্তু ফলাফল হয় উল্টো। আরব দেশগুলি হেরে যায় এবং জাতিসংঘ ইসরায়েলিদের যে পরিমাণ ভূমি ভাগ করে গিয়েছিল, ইসরায়েলিরা তার থেকে বেশি ভূমি দখল করে ফেলে। এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটি ছিল জাতিসংঘের ভাগ করার পরের ফিলিস্তিনি আর ইসরায়েলের ম্যাপ। আর এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যুদ্ধের পর ফিলিস্তিনি আর ইসরায়েলের ম্যাপ, যেখানে দেখতে পাচ্ছেন যুদ্ধে কি পরিমাণ জায়গা ইসরায়েলিরা ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করেছিল। এই যুদ্ধের পর 1950 সালের 5ই জুলাই ইসরায়েল সরকার একটি আইন পাশ করে, যেটিকে ল অফ রিটার্ন বলা হয়, যেখানে উল্লেখ করা হয় যে পৃথিবীর যে কোনো জায়গায় বসবাসরত ইহুদিরা যখন ইচ্ছে তখন ইসরায়েলে আসতে পারবে এবং তাদের ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া হবে। এবার একটু পেছনে ফিরে যাই। 1869 সালে মিশরের এই জায়গায় ফ্রান্স এবং মিশর সরকার এক হয়ে একটি কোম্পানির মাধ্যমে একটি খাল খনন সম্পূর্ণ করে, যেটি সুয়েজ খাল নামে পরিচিত। এই সুয়েজ খাল তখনকার সময় এশিয়া এবং ইউরোপ মহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সুয়েজ খাল দিয়ে তখন প্রায় সবাইকে পণ্য পরিবহন করতে হতো। এমনকি ইসরায়েলকেও এই সুয়েজ খাল দিয়ে পণ্য আমদানি রপ্তানি করতে হতো। কিন্তু 1875 সালে অর্থনৈতিক সংকটের কারণে সুয়েজ ক্যানেল কোম্পানির নিকট থাকা মিশরের 44% শেয়ার 4 মিলিয়ন ইউরোতে ব্রিটিশ সরকারের নিকট বিক্রি করে দেয়, যার ফলশ্রুতিতে সুয়েজ খালের সম্পূর্ণ মালিকানা চলে যায় ফ্রান্স এবং যুক্তরাজ্যের নিকট। মিশরের কোনো কর্তৃত্বই থাকে না এই সুয়েজ খালের ওপর। কিন্তু 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের বলেন, যেহেতু সুয়েজ খাল মিশরের ভূমির ওপর নির্মিত, তাই এতে শুধুমাত্র মিশরেরই অধিকার রয়েছে, আর কারো নয়। ওই সময় মিশরকে ফ্রান্স এবং যুক্তরাজ্য আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। পাশাপাশি মিশর সরকার এই সুয়েজ খালের ওপর দিয়ে ইসরায়েলের যাতায়াত ও পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দেয়। এই নিষেধাজ্ঞা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ ইসরায়েলিরা সুয়েজ খালের ওপর দিয়ে অধিকাংশ পণ্য আমদানি রপ্তানি করত, যার ফলশ্রুতিতে ইসরায়েল ফ্রান্স এবং যুক্তরাজ্যকে সাথে নিয়ে মিশরের এই অংশে হামলা করে এবং দখল করে নেয়। এরপর 1957 সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল মিশরের দখল করা এই অংশ থেকে চলে যায়, কিন্তু মিশরের সাথে একটি লিখিত চুক্তি করে যে আজকের পর থেকে সুয়েজ খালের ওপর দিয়ে ইসরায়েলিদের যাতায়াত ও পণ্য আমদানি রপ্তানিতে কোনো বাধা বা নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এই চুক্তির ফলে ইসরায়েলিরা সুবিধা পেলেও ফ্রান্স এবং যুক্তরাজ্য সুয়েজ খালের পুনর্দখল নিতে পারেনি। 1964 সালের 28 মে কিছু আরব দেশ মিলে মিশরের ভিতরে একটি মিটিংয়ে বসে এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও নামে একটি সংগঠন গঠন করে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
এরপর ১৯৬৭ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আরব দেশগুলির সাথে কথা বলে স্ট্রেটস অফ তিরান বা তিরান প্রণালীর এই ৫ কিলোমিটার বন্ধ করে দেয়, যেখান দিয়ে অন্য সব দেশের সাথে ইসরায়েলও পণ্য আমদানি রপ্তানি করত। মিশরের প্রেসিডেন্ট জানত যে এই পদক্ষেপের পর ইসরায়েল আবার হামলা করবে, তাই মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আগেই সব আরব দেশগুলির সাথে কথা বলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। ১৯৬৭ সালের ৫ই জুন যুদ্ধ শুরু হয় এবং ১০ই জুন এই যুদ্ধ শেষ হয়। মাত্র ৬ দিনেই ইসরায়েল আরব জোটকে হারিয়ে দেয় এবং ইসরায়েলি বাহিনী মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপ, জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি ছিনিয়ে নেয়। পরবর্তীতে আবার জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল মিশরের দখল করা এই অংশ থেকে চলে যায়, কিন্তু ফিলিস্তিনের যে অংশ ইসরায়েল দখল করেছিল তা ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়ে যায়। এই যুদ্ধের ২ বছর পর ১৯৬৯ সালে ইয়াসির আরাফাত পিএলওর চেয়ারম্যান নির্বাচিত হন। ইয়াসির আরাফাত পিএলওর চেয়ারম্যান হবার পর ইসরায়েলের সাথে আরব দেশগুলির সংঘাত কমে আসে, কিন্তু পিএলওর সাথে ইসরায়েলের সংঘাত বাড়তেই থাকে। পিএলওর নানা ধরনের পদক্ষেপে ইসরায়েল সবসময় উদ্বিগ্ন থাকত। অপরদিকে খুব অল্প সময়ের মাঝে পিএলও ফিলিস্তিনি জনগণ এবং মুসলিম বিশ্বের নিকট জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৭৪ সালে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করলেও ১৯৯১ সালের মাদ্রিদ সম্মেলনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিএলওকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখত, যদিও ১০০রও বেশি দেশ এই সংগঠনকে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত প্রতিনিধি হিসেবে বিবেচনা করে। ১৯৭৮ সালের ১১ই মার্চ ১১ জন পিএলওর যোদ্ধা ইসরায়েলের হাইফা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে সমুদ্র সৈকতে একটি ইসরায়েলি বাস দখল করে এবং ৩৮ জন বেসামরিক ইসরায়েলিকে আটক করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে পিএলওর যোদ্ধাসহ মোট ৪০ জন নিহত হয়। এই ঘটনার ফলে ১৪ই মার্চ ইসরায়েল ২৫,০০০ সৈন্য নিয়ে দক্ষিণ লেবাননে আক্রমণ করে, যেহেতু পিএলওর বেশিরভাগ যোদ্ধাই লেবাননে থাকত। এরপর ১৯৮২ সালে ইসরায়েল আবার লেবাননে আক্রমণ করে এবং প্রায় ১৮,০০০ মানুষ এই যুদ্ধে মারা যায়। এর ফলে পিএলও কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরপর ১৯৮৮ সালে পিএলও 2 স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান মডেলের প্রস্তাব করে, অর্থাৎ ফিলিস্তিন আর ইসরায়েল দুইটি আলাদা রাষ্ট্র হবে, যেখানে ফিলিস্তিনি আর ইসরায়েলিরা আলাদাভাবে বসবাস করবে। অনেক দেশ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই 2 স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করেছিল, কারণ ফিলিস্তিনিরা বুঝতে পেরেছিল যে ইসরায়েলের সাথে এই যুদ্ধে জেতা প্রায় অসম্ভব এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিদের সম্পূর্ণভাবে বিদায় করে পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করাও প্রায় অসম্ভব। তাই ফিলিস্তিনিরা দাবি করে যে অ্যাটলিস্ট জাতিসংঘ যে ভূমি ফিলিস্তিনিদের দিয়েছিল ইসরায়েল যেন সেটা তাদের ফেরত দিয়ে দেয়। কিন্তু এইবার ইসরায়েল এই দাবি মানতে অস্বীকৃতি জানায়, কারণ ইসরায়েল সবসময় মনে করে যে ভবিষ্যতে যদি কখনো আরব রাষ্ট্রগুলি শক্তিশালী হয়ে ওঠে তবে তারা অবশ্যই ইসরায়েলের উপর হামলা করবে এবং ইসরায়েলি ভূখণ্ড দখল করে নেবে। ফলে ইসরায়েলিদের আবার হয়তো পূর্বের ন্যায় তাদের ভূমি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, এমনকি তাদের অস্তিত্বও সংকটে পড়তে পারে। তাই ইসরায়েল কখনো চায় না যে তাদের আশেপাশের কোনো আরব রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠুক। যখনই কোনো আরব রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠতে চায় তখনই ইসরায়েল, আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের সাহায্যে ওই দেশের উপর নিষেধাজ্ঞা দেয় অথবা ওই দেশে হামলা করে। যেমন বর্তমানে ইরান যুদ্ধাস্ত্র এবং নিউক্লিয়ার শক্তিতে অনেক উন্নতি করেছে, যার ফলে ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে ২০২৫ সালের ১৩ই জুন ইরান গোপনে নিউক্লিয়ার মিসাইল বানাচ্ছে বলে ইরানের উপর হামলা শুরু করে। যদিও এটি ছিল ইসরায়েলের মন গড়া মিথ্যা একটি তথ্য, তবে ইরান তীব্র প্রতিহামলার মাধ্যমে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছিল, যার ফলে মাত্র ১২ দিনের মাথায় ইসরায়েল পরাজয় স্বীকার করে আমেরিকার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানায় এবং ২৪ জুন এই যুদ্ধ শেষ হয়। যাই হোক, ১৯৯৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতিতে হোয়াইট হাউসে পিএলও এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত এবং তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎসাক রাবিনের মাঝে একটি শান্তি চুক্তি সই হয়, যা অসলো চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে বলা হয় পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে
এবং 5 বছরের জন্য অন্তর্বর্তী স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হবে, যার প্রধান হিসেবে থাকবেন ইয়াসির আরাফাত। এই চুক্তির পর পুরো বিশ্ব ভেবেছিল যে এইবার হয়তো ফিলিস্তিনের শান্তি ফিরে আসবে, কিন্তু তা আর হয়নি। এই চুক্তিতে বলা হয়েছিল পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি ফেরত দেওয়া হবে। কিন্তু ইসরায়েলি সরকার এই চুক্তির বাস্তবায়ন তো করেইনি, বরং তারা আরও ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা চালায়। এর ফলে ইসরায়েলের ওপর থেকে ফিলিস্তিনিদের বিশ্বাস পুরোপুরি উঠে যায় এবং তারা মনে করতে থাকে পিএলও ইসরায়েলের কাছ থেকে অর্থের বিনিময়ে এই শান্তি চুক্তির অভিনয় করেছে। আর এই সময় সামনে আসে হামাস। এই হামাস ইসরায়েলের ওপর গেরিলা আক্রমণ শুরু করে। এই হামাসকে কিছু আরব রাষ্ট্র সমর্থন দিয়ে থাকে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এত সব ঘটনার পর দুই দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়ায় যে কোনো নেতা, হোক সে ফিলিস্তিনির বা ইসরায়েলের, যদি ফিলিস্তিনি ও ইসরায়েলের মাঝে শান্তির কথা বলতো, তখনই ওই নেতা জনসমর্থন হারাত। যেমন 1995 সালের 4 নভেম্বর তেল আবিবে অসলো শান্তি চুক্তির সমর্থনে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশ শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎসাক রাবিনকে হত্যা করা হয়, কারণ তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলের মাঝে অসলো শান্তি চুক্তি করেছিলেন। আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল একজন ইসরায়েলি ছাত্র। অন্যদিকে পিএলও যখন শান্তি চুক্তি কথা বলা শুরু করে, তখন পিএলওর প্রতি জনসমর্থন কমতে থাকে আর হামাসের প্রতি জনসমর্থন বাড়তে থাকে। ফলে কেউই ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষের অবসান করতে পারছিল না। তাছাড়া ইসরায়েল প্রায় সব সময় তাদের করা চুক্তি ভঙ্গ করত, কারণ তারা তাদের পুরনো ইতিহাস থেকে জানে যে তাদের অস্তিত্ব বারবার হুমকির মুখে পড়ে, যার ফলে ইসরায়েল তাদের অস্তিত্ব রক্ষা নিয়ে প্রায় সব সময় উদ্বিগ্নে থাকে। অপরদিকে ফিলিস্তিনি তাদের মাতৃভূমি, স্বাধীনতা ও ধর্মের ব্যাপারে আপোষহীন। তো এই সব কারণে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত কোনো দেশ বা ব্যক্তি আজও পর্যন্ত সমাধান করতে পারেনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছু তথ্য দিয়ে পুরো ঘটনাটি বুঝাতে পেরেছি। পাশাপাশি আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন, এই চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।